প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে তোমাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা WBH মাধ্যমিকের যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারের জ্যামিতির MCQ এর যে সাজেশানগুলো দেওয়া আছে, সাজেশানে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সমাধান করব। ইতিমধ্যে আমরা পাটিগণিতের MCQ এবং বীজগণিতের MCQগুলো সমাধান করে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবে। আজকে আমরা জ্যামিতির MCQ এর যে সাজেশনের কোয়েশ্চেনগুলো দেওয়া ছিল ওই টেস্ট পেপারে সেইগুলো সমাধান করব। তো আজকের কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যায়। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা এই ভিডিওগুলো তোমাদের যত বন্ধুবান্ধব আছে মাধ্যমিকে যারা 2021 সালে দিবে তাদের সাথে শেয়ার করে দিবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবে। তাতে তোমরা এই চ্যানেলের যত নোটিফিকেশান সেগুলো পেয়ে যাবে। তো চলো আজকের কন্টেন্ট শুরু করা যাক। জ্যামিতির প্রথমকার যে কোশ্চেনটা আছে বলেছে AB ও CD দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি করে। বৃত্তের ব্যাসার্ধ বলেছে 10 সেমি যদি হয় তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। তো এখানে অঙ্কটা করার আগে একটা কথা তোমাদের সকলকে জানতে হবে, যেহেতু দুটো জ্যায়ের দৈর্ঘ্যই 16 সেমি, অর্থাৎ দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে জ্যা দুটো অবশ্যই বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তার কারণ এটা তোমরা উপপাদ্যতে প্রমাণ করেছো যে সমদূরত্ব বিশিষ্ট বা সমদৈর্ঘ্য বিশিষ্ট জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, এরকম একটা উপপাদ্য কিন্তু তোমাদের প্রমাণে আছে। তাহলে এখানে যে উপপাদ্য যে জ্যা দুটো বলেছে সেই জ্যা দুটো দেখো দুটোই কিন্তু 16 সেমি করে দূরত্ব, আর ওই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমরা মাথায় রাখলে যে জ্যা দুটো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাহলে এবার কি করব, এবার আমরা যে কোনো একটি জ্যায়ের দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্র থেকে কতটা দূরে অবস্থিত সেটা বের করে নেব, দিয়ে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, সমদূরবর্তী যেহেতু বলেছে। তো আমি এখানে ছবিতে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো AB একটা জ্যা আর CD আর একটা জ্যা। এবার এখানে সমান্তরাল জ্যায়ের কথাটা বলেছে। এবার সমান্তরাল জ্যা দেখো ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এই দিকেও তো এখানেও তো সমান্তরালটা না নিতে পারতাম, কিন্তু যদি এখানে নিতাম তাহলে এই বৃত্তর জ্যা দুটো কখনোই সমান হতো না। তাহলে যেহেতু সমান এবং সমান্তরাল, তাই বৃত্তের কেন্দ্রের দুই বিপরীত পাশে অবস্থান করবে। ঠিক আছে, এই পাশে যখনই নিব বৃত্তের কেন্দ্র থেকে যত দূরের দিকে যাব জ্যায়ের দৈর্ঘ্যগুলো তত আস্তে 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 ছোটো হয়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এইখানে অবস্থিত জ্যা আর এই জ্যাটা কখনোই সমদূরবর্তী হতে পারে না, মানে বৃত্তের কেন্দ্রের একই দিকে জ্যাগুলো কখনোই সমান হবে না। তাহলে যেহেতু সমান, তাহলে নিশ্চয়ই একটা যদি এদিকে হয় তাহলে আর একটা জ্যা নিশ্চয়ই বৃত্তের উপর উল্টো দিকে হবে। ঠিক আছে, সেইভাবেই আমি নিয়েছি। এটা হচ্ছে CD জ্যা, এটা AB জ্যা। ঠিক আছে, আর এইটা বৃত্তের ব্যাসার্ধ সেটা 10 সেমি বলা ছিল। এবার জ্যা দুটোর দৈর্ঘ্য কত বলেছে 16 সেমি করে, তো এখানে 16 সেমি দেখিয়েছি। এবার এইখান থেকে এইটুকু, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে আমরা এটাও জানি যে লম্ব যখন টানা হয় তখন সেই জ্যাটাকে, যে কোনো জ্যাকেই আমরা সমদ্বিখণ্ডিত করি। তাহলে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, আর এটা হয়ে গেল 10 সেমি। এবার যেহেতু এটা লম্ব, তাই কি হবে, তাই এটা একটা, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ OAE, এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটাকে প্রয়োগ করতে পারি। সেইভাবে প্রয়োগ করে দেখো এটা অতিভুজ আমার জানা আছে, ভূমি জানা আছে, লম্বটা বের করে নিতে পারবো, তাই করা হয়েছে। তার আগে প্রথমে কি করা আছে, এখানে যে ডাটাগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিয়েছি, আর কোন জিনিসটাকে বের করতে হবে সেটা আমি লিখেছি। এবার পিথাগোরাসের সূত্র, এই OAE এই ত্রিভুজটাই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করছি। OE সমান কি লিখতে পারি, √OA স্কোয়ার মাইনাস AE স্কোয়ার। OA এর মান জানি 10 আর AE এর মান জানি 8। সেটা বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করে দেখা গেল যে এখান থেকে এই দূরত্বটা হলো 6। ঠিক আছে, OE, যে OEটা হলো 6। এবার আমাকে কোশ্চেনে বলেছে কি এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত। তো যেহেতু জ্যা দুটো সমান, সেহেতু অবশ্যই বৃত্তের কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হবে। তাহলে এখান থেকে এই AB জ্যা এর দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, তাহলে O কেন্দ্র থেকে এই CD জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি হবে। তাহলে এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা কত হলো, এদিকে 6 সেমি আর এদিকেও 6 সেমি, যার টোটাল হচ্ছে 12 সেমি। তাই করা হয়েছে।
তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব 6 + 6 = 12 সেমি। তাহলে 12 সেমি অপশানটা কত নম্বরে আছে? 12 সেমি অপশানটা আছে দেখো অপশান এতে। তাহলে যাদের কাছে বইটা আছে তারা অবশ্যই মিলিয়ে নিতে পারবে। এবার পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখে নাও। পরবর্তী কোশ্চেনটা আছে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সমকোণ, সূক্ষ্মকোণ, সরলকোণ না স্থূলকোণ? এটা তো উপপাদ্যের একটা প্রয়োগেই আছে, তো এটা উত্তরটা হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা মনে রাখবা, যখনই এখানে বৃহত্তরতা থাকবে তখনই কোণটা হবে সূক্ষ্মকোণ, আর এখানে যদি ক্ষুদ্রতর থাকে ঠিক আছে তাহলে হবে মানে স্থূলকোণ, এটা মনে রাখবা। ঠিক আছে, উল্টোটা এখানে বৃহত্তর উল্টো সূক্ষ্ম, এইভাবে যদি মনে রাখো। হ্যাঁ, আর এটা যদি বোঝানোর চেষ্টা করি, আমরা সকলে জানি যে একটা অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণের সমান। ঠিক আছে, এই হচ্ছে অর্ধবৃত্ত। আমি এটা যদি অর্ধবৃত্ত ধরি তাহলে এখান থেকে এই কোণটা হবে এক সমকোণ। ঠিক আছে, এবার বলেছে অর্ধবৃত্তর থেকে বৃহত্তর, তার মানে এইটা এই যে এখান থেকে এইটুকু অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্ত, তো তার থেকেও বড় আমি একটা চাপ নিলাম, এই হচ্ছে বড় চাপ। তাহলে এইখান থেকে শুরু করে এই গোটাটা হলো আমার অর্ধবৃত্তর থেকে বড় চাপ। এবার যদি আমি সেই কোণটা আঁকি তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এই কোণটা একটা সূক্ষ্মকোণ হয়েছে। এই আগের কোণটা ছিল 90 ডিগ্রি মানে সমকোণ, তার থেকে ছোট কোণ হচ্ছে না, এটা অবশ্যই ছোট কোণ হচ্ছে। তাহলে এইভাবে বোঝার চেষ্টা করলে এটা বুঝতে পারো। আর যদি মনে করো আমি কিছু বুঝবো না, আমি এটা মনে রাখবো, তাহলে মনে রাখবা যেখানে বৃহত্তর থাকবে সেখানে হবে সূক্ষ্মকোণ, আর যদি ক্ষুদ্রতর থাকে তাহলে হবে স্থূলকোণ। ঠিক আছে, এবার পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখে নাও। পরবর্তী কোশ্চেনটা বলেছে একটা এ ও বি বৃত্তের একটা ব্যাস, এসি এর দৈর্ঘ্য বলেছে 3 সেমি আর বিসি এর দৈর্ঘ্য 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? দিয়ে অপশানগুলো দেওয়া আছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 8 সেমি। ঠিক আছে, তাহলে এটা কি বলেছে, একটা বৃত্ত, সেই বৃত্তটার এ ও বি একটা ব্যাস, আর সি বিন্দুটা অবশ্যই বৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু। তাহলে এসি এর দৈর্ঘ্যটা, এই যে এসি, এই এসি এর দৈর্ঘ্য বলে দিয়েছে কত তোমার 3 সেমি, আর বিসি অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য বলা আছে 4 সেমি। এ বি এর দৈর্ঘ্য কত, এই গোটাটা দৈর্ঘ্য বের করতে হবে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যেহেতু এটা একটা বৃত্তের ব্যাস, ঠিক আছে, এটা একটা বৃত্তের ব্যাস, সেহেতু এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। তার কারণ কি, আমি আগের অঙ্কটাই বললাম যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ বি সি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র কাজে লাগাতে পারবো। তাহলে এটা হচ্ছে 3 সেমি আর এটা 4 সেমি, তাহলে এটা কত হবে নিশ্চয়ই বের করতে পারবা। আর এই ত্রিভুজটার এ বিটাই হচ্ছে অতিভুজ, তার কারণ আমরা সবসময় জানি 90 ডিগ্রি কোণ যেখানে থাকে তার বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে এবির সমান √ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই তো এসির মান বসিয়ে দিলাম 3, বিসির মান বসিয়ে দিলাম 4, ক্যালকুলেশন করার পর এই ভ্যালুটা আসলো আমার 5 সেমি। এবার আমরা 4-এর কোশ্চেনটা দেখব। 4-এর কোশ্চেনটা আছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ ডি প্যারালাল টু বিসি এবং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 65 ডিগ্রি যদি হয় তাহলে বিসিডি অ্যাঙ্গেল বিসিডি এর মান হবে 35 ডিগ্রি, 65 ডিগ্রি, 75 ডিগ্রি না 85 ডিগ্রি। তাহলে অঙ্ক অনুযায়ী তোমরা দেখতে পেলে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি আঁকা হয়েছে, এ বি সি ডি, যেটার বলেছে এডি অর্থাৎ এই বাহুটা আর বিসি পরস্পর সমান্তরাল। যদিও আমার এখানে আঁকাতে সমান্তরাল হয়নি, কিন্তু কোশ্চেনে যেহেতু বলা আছে সমান্তরাল, তাহলে তোমাকে সমান্তরাল ধরেই কাজ করতে হবে। আর একটা কোণ বলে দিয়েছে এ বি সি অর্থাৎ এ বি সি, এই অ্যাঙ্গেলটা 65 ডিগ্রি যেটা ছবিতে দেখানো আছে, দিয়ে তোমাকে বের করতে বলেছে বিসিডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তো এইখানে তোমাদেরকে শুধুমাত্র ক্লাস 10-এর জ্যামিতির ধারণা থেকে অঙ্কটা হবে না, এটার জন্য তোমাকে ক্লাস 8-এ ফিরে যেতে হবে। ক্লাস 8-এ তোমরা সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা বলে একটা চ্যাপ্টার ছিল গণিতের, সেই চ্যাপ্টারটা যদি সকলেই পড়েছো তো তবুও একবার রিক্যাপ করে দিই। যদি দুটো সমান্তরাল সরলরেখা এরকম থাকে, ঠিক আছে, এবং তাদেরকে একটা সরলরেখা এইভাবে ছেদ করে, তাহলে সেটাকে ছেদক বলে। সেই ছেদকের যদি এই সরলরেখা দুটো সমান্তরাল হয়, ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলির সমষ্টি হয় কিন্তু 180 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, তাহলে এইটা এখানে আমরা প্রয়োগ করব কিভাবে, দেখো বলে দিয়েছে এই বাহুটা সমান্তরাল,
তাহলে আমি এটাকে একটা ছেদক ধরতে পারি। যদি ছেদক হয় তাহলে এই কোণটা যদি 65 হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা যেহেতু সম্পূরক আমরা জানি এটার যোগফল হয় কত? অন্তঃস্থ কোণগুলো ছেদকের একই পাশে 180। তাহলে এইটা 65 হলে এটা 180 থেকে বিয়োগ করলে বাকি যেটা থাকবে সেটাই হয়ে যাবে এই কোণটা, অর্থাৎ এই কোণটা হবে 110। আবার ক্লাস 10-এর আমরা উপপাদ্য পড়েছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পরের সম্পূরক হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180। ঠিক আছে, তার মধ্যে এই কোণটা পেয়ে গেছি আমি কত? দেখো দেখতে পাচ্ছ 115 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে বাকি যেটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে 115 বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাব, এবং সেই কোণটার মান হবে, বিয়োগ করে দেখবে তোমরা 65 আসছে। তো এখানে আমি করেছি অঙ্কটা, দেখো যে এবিসিডি একটা চতুর্ভুজ যার এই বাহু দুটো সমান্তরাল, আর এইটাকে আমি একটা ছেদক ধরেছি। ঠিক আছে, অবশ্যই ছেদক, দুটো সরলরেখাকে যেটা ছেদ করে যে সরলরেখা সেটাকে ছেদক বলে, ছেদক। এবং আমরা এটাও জানি যে ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 65 হয় তাহলে এটা 180 থেকে বিয়োগ করলে পেয়ে যাবো, সেটাই করেছি। কোণ বিএডি, কোণ বিএডি সমান কি হয়েছে? 180 মাইনাস 65, সেটা বিয়োগ করে হয়েছে 110। আবার তাহলে এই কোণটা কী হবে? আমরা জানি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180। তার মধ্যে এইটুকু 115 পেয়ে গেছি, তাহলে বাকিটা কত হবে? সেটাই এই কোণটা, তাই লিখেছি। দেখো আবার বিসিডি সমান 180 মাইনাস 115, দ্যাট ইজ 65 ডিগ্রি। এই ছিল তোমাদের 4-এর দাগের অঙ্কটা, যেটা অপশন বি এর অ্যান্সারটা আছে। এবার পরের কোশ্চেন 5-এর দাগে চলে আসা যাক কি আছে। 5-এর দাগের কোশ্চেনটা আছে যে একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, যার এবি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যাতে ডিই সমান্তরাল বিসি হয় এবং এডি ইস টু বিসি ইকুয়াল টু 3:1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত? এবং অপশানগুলো দেওয়া আছে 1.1, 4 সেমি, 4.4 এবং 5.5 সেমি। তো এইটা যে উপপাদ্য থেকে তোমাদের এই কোশ্চেনটা করা হয়েছে সেটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এই উপপাদ্যের প্রয়োগগুলো বা এই ধরনের নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো সেইগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে, কিন্তু এই সিলেবাসটার প্রমাণটা তোমাদের সিলেবাসে কিন্তু নেই। এই যে উপপাদ্যটা, যে উপপাদ্যটার থ্রুতে এই অঙ্কটা দেওয়া হয়েছে, সেই উপপাদ্যটার প্রমাণটা তোমাদের নেই, কিন্তু এর উপপাদ্য যত প্রয়োগ আছে বা যত গাণিতিক সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তো সেটার উপর বেশ করে এটা দেওয়া হয়েছে। সেই উপপাদ্যটা থ্যালাসের উপপাদ্য, এখানে দেখতে পাচ্ছ। তো আমি একটু ব্যাখ্যা করে নিচ্ছি থ্যালাসের উপপাদ্যটা কি। প্রথমত একটা ত্রিভুজ আমি আঁকলাম এ বি সি, এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজের আমি করেছি কি যে কোনো একটা বাহুর সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে, যেটা কিনা অন্য দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করবে। সেটা হচ্ছে এখানে ডি বিন্দু আর ই বিন্দু। ছেদ করলে এই যে সরলরেখাটা অপর দুটো বাহুকে যে দুটো অংশে ভাগ করেছে, দেখো এই অংশ দুটো পরস্পর কিন্তু সমানুপাতি হবে, অর্থাৎ এটার আর এটার অনুপাত আর এটার অনুপাত সমান হবে। এটাই বলছে এই উপপাদ্য। উপপাদ্যটার নাম কি? থ্যালাসের উপপাদ্য। যেমন করে তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ো, সেরকমই থ্যালাসের একটা উপপাদ্য আছে, যেটা তোমাদের প্রমাণটা নেই সিলেবাসে। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি বললাম? যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরালে অপর একটি বাহু টানলে সেটা ত্রিভুজটির অন্য দুটি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে। সেই ছেদ বিন্দুতে ওই বাহুগুলি পরস্পর কি হয়ে যায়? সমানুপাতি হয়ে যায়। অর্থাৎ মানে কি, এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য, এদের অনুপাত আবার এই দিকের দুটোর অনুপাত পরস্পর সমান হয়। ঠিক আছে, তো এখানে তাই করা হয়েছে। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এরকম এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, তাই করা হয়েছে এখানে। বুঝতে পেরেছো? থ্যালাসের উপপাদ্যটা তোমরা একবার দেখে নিও, আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। এবার তুমি দেখো এইখানে কিন্তু কোশ্চেনে এটা অনুপাত আকারে দেওয়া ছিল, এইখানটায় তোমরা লক্ষ্য করবে এডি ইজ টু বিডি ইজ ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু 3:1 দেওয়া ছিল। তাহলে এখানে আমরা এটার জায়গায় 3:1 বা 3/1 বসিয়ে দিলাম। আর এখানে ই এর মানটা বলা ছিল কত? ই এ বা এই একই ব্যাপার, এটার মান বলা ছিল 3.3 সেমি, তাই এখানে বসিয়ে দিলাম। আর ইসিটা আমরা এখন বের করে নেব। তাহলে কোনাকুনি গুণ করে আমরা ইসিটা বের করলাম কত? 3.3/3, দ্যাট ইজ 1.1 ইসি পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর এই দৈর্ঘ্যটা আমার জানা আছে 3.3। ঠিক আছে, এবার তোমাকে কোশ্চেনে কিন্তু বের করতে দিয়েছে এসি।
অর্থাৎ এখান থেকে এই দৈর্ঘ্যটা প্লাস এখান থেকে এই দৈর্ঘ্যটা, এটা গোটাটাই বের করতে হবে। তোমার এখানে 1.1 চলে এসছে, কিন্তু এটাই অ্যান্সার তা নয়। এখানে কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করতে হবে। তোমাকে এসি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, দেখো দেখো, তাহলে এসি এর দৈর্ঘ্য কত, ঠিক আছে? তাহলে আমাকে করতে হবে কি, এই দুটো যোগ করতে হবে, তাই করেছি। তাহলে এখন এসি ইকুয়াল টু এই প্লাস ইসি, এই এর মান হচ্ছে 3.3 আর এটার মান আমি বের করলাম 1.1, এই দুটো যোগ করে কত আসলো 4.4, যেটা কিনা কোন অপশানে আছে দেখে নাও, অপশান সিতে আছে। এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এবিসি আর পি কিউ আর দুটো ত্রিভুজ, যাদের এবি আর কিউ আর বাহুর অনুপাত বিসি পি আর বাহুর অনুপাত এবং সিএ পি কিউ বাহুর অনুপাত সমান বলে দিয়েছে। তাই যদি হয় তাহলে এইগুলোর মধ্যে কোনটা ঠিক। তা আমরা সকলে জানি, যেহেতু দুটো ত্রিভুজের 3টি বাহু আছে, সেই 3টি বাহুর নির্দিষ্ট নির্দিষ্ট এ করে অনুপাতগুলো কি সমান করা আছে, অর্থাৎ অনুরূপ বাহুগুলোর অনুপাত কিন্তু এখানে সমান বলা আছে। তো সেই দিক থেকে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ ত্রিভুজ, এবং সদৃশ ত্রিভুজ যদি হয় তাহলে অবশ্যই তাদের অনুরূপ কোণগুলোও সমান হবে। তো এখানে যে যে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে সেইগুলো নিশ্চয়ই পরস্পরের অনুরূপ বাহু। যেমন এখানে দেখো, এই ত্রিভুজটা এঁকেছি আমি এবিসি, আর এখানে পি কিউ আর, ঠিক আছে? তাহলে এই এবিসি এর এবি বাহুর সঙ্গে এখানে কিউ আর অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা অনুপাত করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের অনুরূপ বাহু, আর অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো হয় অনুরূপ কোণ। তাহলে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে তো এটা, তাহলে সি কোণের সঙ্গে এইটা, এই বাহুটার বিপরীত কোণ পি কোণের একটা সম্পর্ক আছে, সমান সম্পর্ক। তো সেই সি আর পি এখানে দেখো কোথাও সমান আছে কিনা, হচ্ছে না, একটা জায়গাও নাই। সি আর পি অপশানটা এক জায়গাও নাই, কোণ সি ইকুয়াল টু কোণ পি এটা অপশানে নেই, তাহলে এটা হচ্ছে না। তারপরে চলে আসো বিসি বাহু আর পি আর বাহু। তাহলে বিসি বাহু হচ্ছে এটা, বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ, তাহলে এ কোণের সঙ্গে এইখানে কোণটা দেওয়া আছে পি আর, তাহলে পি আর কোণটা এটা, পি আর বাহুর বিপরীত কোণ হচ্ছে কিউ, তাহলে এ কোণের সঙ্গে যদি কিউ কোণটা সমান অবশ্যই হবে, এবং এই অপশানটা দেখো তোমরা এখানে পেয়ে যাচ্ছ, কোণ এ ইকুয়াল টু কোণ কিউ। তাহলে এটাই কিন্তু আমার অপশানে মানে উত্তর হয়ে গেল। তা আর একটা বাহু বাকি থাকলো, সেটাই এবার বাদ থাকবে কেন, সিএ। তো সিএ বাহু কোণটা এটা, আর এখানে হচ্ছে পি কিউ বাহু হচ্ছে এটা, তো সিএ বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, ঠিক আছে? তাহলে বি কোণের সঙ্গে কোন কোণটা সমান হবে, দেখো এখানে হচ্ছে পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে আর, তাহলে বি এর সঙ্গে আর সমান হবে, সেটাও কিন্তু এখানে অপশানে নেই। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশানে থাকতে পারতো, তার মধ্যে কিন্তু আমাদের এই অপশানটা আছে, অর্থাৎ অপশান এটা ঠিক, ঠিক আছে? অন্যান্যগুলোও অপশানে থাকতে পারতো, কিন্তু সেগুলো দেয়নি, সেটা থাকতেই পারতো। তো যাই হোক, 6 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার পরবর্তী অঙ্ক কি আছে দেখা যাক। এবার 7 দাগের অঙ্কটা বলেছে এবিসিডি চতুর্ভুজের কোণ এ এর মান 100 সেমি হলে কোণ সি এর মান কত হবে। অপশানগুলো আছে 50 সেমি, 200 সেমি, 100 সেমি, এই 80 সেমি, 180 সেমি। তো এখানে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ একটা এঁকেছি, দিয়ে নাম দিয়েছি এবিসিডি। যে এই এ কোণটার মান বলেছে 100 সেমি, এই 100 ডিগ্রি, তাহলে এই সি কোণের মান কত। তো দেখতেই পাচ্ছ এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, আমরা সকলেই জানা আছে। তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা 80 হবে, মুখোমুখি হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটা আমি লিখেও রেখেছি, দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে কোণ সি ইকুয়াল টু 180 মাইনাস 100, দ্যাট ইজ 80 ডিগ্রি, ঠিক আছে? যেটা কিনা অপশান সি আছে। তো হয়ে গেল 7 দাগের অঙ্কটা। এবার 8 দাগের অঙ্কটা কি বলেছে, 8 দাগের অঙ্কটা বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি। তো এখানে দেখো আমি ছবিতে এঁকে বোঝানোর চেষ্টা করেছি, এই হচ্ছে একটা বৃত্ত আর এই হচ্ছে একটা বৃত্ত। বলেছে কোশ্চেনে যে কন্ডিশনটা বলেছে, তারা পরস্পরকে ছেদও করবে না বা স্পর্শ করবে না, তাহলে বৃত্ত দুটো পরস্পর একটা সেপারেটেড একটা দূরত্বে থাকবে। তাই করেছি, এটা পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে আছে, সেই অবস্থায় তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে। তো সাধারণ স্পর্শক মানে কি, যে স্পর্শকগুলো দুটোরই স্পর্শক, দুটো বৃত্তেরই স্পর্শক। তাহলে এখানে দেখো আমরা এই বরাবর একটা স্পর্শক এঁকেছি আর এই বরাবর একটা স্পর্শক এঁকেছি, যেগুলো কিনা সরল সাধারণ স্পর্শক। আর আমরা এইভাবে কাত করে কোনাকুনি করেও একটা দুটোরই স্পর্শক আঁকতে পারি, যেটা কিনা এখানে একটা এঁকেছি আর এইভাবে আর একটা আঁকা হয়েছে, ঠিক আছে? তাহলে টোটালি আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে স্পর্শক কিন্তু আমরা আঁকতে পেরেছি। এছাড়া তুমি আর অন্য কোনো উপায়ে আর কোনো দুটো বৃত্তের সাধারণ স্পর্শক আঁকতে পারবে না। অর্থাৎ
এই ক্ষেত্রে যখন দুটো বৃত্ত পরস্পর একটা সেপারেটেড ডিস্টেন্সে থাকবে তখন তাদের টোটাল 4টে সাধারণ স্পর্শক থাকবে এবং সেই চারটি সাধারণ স্পর্শকের মধ্যে কিন্তু 2টি হবে সরল সাধারণ স্পর্শক এবং বাকি 2টি হবে তির্যক সাধারণ স্পর্শক, যেটা আমি এখানে লিখে দিয়েছি। টোটাল সাধারণ স্পর্শক হচ্ছে 4টি, যার মধ্যে 2টি সরল আর বাদ বাকি 2টো তির্যক। তাহলে এখানে অপশন কোনটা হবে? অপশন হবে ডি। ঠিক আছে, এবার পরের কোশ্চেনে কি আছে চলো দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনটা বলা আছে যে কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এবিসি = 65 ডিগ্রি আর ডিএসি = 40 ডিগ্রি যদি হয় তাহলে বিসিডি এর মান কত? অপশান দেওয়া আছে 75, 105, 115 আর 80। তো এটা কীভাবে করব? প্রথমে আমি একটা বৃত্ত এঁকেছি, সেই বৃত্তের বলেছে ও কেন্দ্র, ঠিক আছে, আর এবি ব্যাস, তাহলে এই ব্যাসটা এঁকে নিয়েছি। তারপরে আমাকে কি বলেছে? এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবি তো ব্যাস, সেটাকে ধরে একটা চতুর্ভুজ আমাকে আঁকতে হলো। এবিসিডি চতুর্ভুজ এঁকে ফেললাম, দিয়ে এখানে যে কোণগুলো দেওয়া আছে সেগুলো লিখেছি। দেখো এবিসি এই অ্যাঙ্গেলটা আমাকে বলা ছিল 65 ডিগ্রি, এঁকেছি। আর একটা বলা আছে ডিএসি এই যে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এঁকেছি। আর বের করতে দিয়েছে কোনটা? বের করতে দিয়েছে বিসিডি, অর্থাৎ বিসিডি, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। এবার এখানে দুটো উপপাদ্য কাজে লাগবে। প্রথম তো হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, আর একটা হচ্ছে বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। তো বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্যে আমরা জানি যেহেতু এটা ব্যাস, তাহলে এই কোণটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? আর অর্ধবৃত্তস্থ কোণের মান হয় 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি। তো এখানে এঁকে ফেলেছি 90 ডিগ্রি। এবার তুমি দেখো, এবার কি বের করেছি? এডিসি এই কোণটা বের করেছি। এই কোণটা বের করাটা খুব সোজা কাজ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক হয়, তাহলে এই কোণটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এটা 180 থেকে বিয়োগ করে এটা পেয়ে যাব, সেটা কত হয়েছে? 111 হয়েছে। ঠিক আছে, এবার তারপরে করা হয়েছে কি? তারপরে করা হয়েছে এই অ্যাঙ্গেলটা বের করা হয়েছে এসিডি, অর্থাৎ এই কোণটা বের করা হয়েছে। এবার তুমি এটা কি করে বের করবে? দেখো এখানে এই যে ত্রিভুজটার দিকে তাকাও, এডিসি এই ত্রিভুজটার দিকে তাকাও, এই কোণটা পেয়ে গেছো তুমি 40, এটা পেয়ে গেছো 110, তাহলে এটা নিশ্চয়ই বাকিটা পেয়ে যাবে 180 থেকে বিয়োগ করে দিয়ে। তাই করা হয়েছে 180 - 40 + 115, সেটার মান হয়েছে 25। তাহলে এই অ্যাঙ্গেলটার মান হলো কিন্তু 25, এইখান থেকে এইটুকু। এবার তোমাকে কোশ্চেনে চেয়েছে কি? বিসিডি এই কোণটা বের করতে চেয়েছে, বিসিডি। এবার এইটুকু পেয়ে গেছো 25, আর এটা তো তুমি জানো 90, তাহলে এই দুটো যোগ করে দিলে তুমি বাকি কোণটা পেয়ে যাবে। তাহলে এখানে তাই করা হয়েছে, কোণ বিসিডি = 25 + 90 = 115 ডিগ্রি। হয়ে গেল তোমাদের 9 দাগের কোশ্চেনটা, এবং সেটা অপশন সিতে আছে। এই ছিল তোমাদের ওই WBHA বইয়ের বীজগণিতের MCQ এর কোশ্চেনগুলো, ঠিক আছে, যেগুলো সবটাই সমাধান করা হলো। এরপরে শুধুমাত্র আমাদের পরিমিতির MCQটা বাকি থাকলো। পরিমিতি MCQ হয়ে গেলে আমরা শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলো একের পর এক করতে থাকবো। সো আজকের মতো এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।